মানে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, রাজধানীতে 18,000 পুলিশ মোতায়েন করা হয়েছে, বিভিন্ন জেলায় সেনা মোতায়েন করা হয়েছে, র্যাবের বিশেষ প্রস্তুতি আছে, মানে সবগুলো বাহিনী প্রস্তুত। 11 দলীয় জোট তারা সমাবেশ ডেকেছে, জামাত ইসলামেরও বিশেষ মানে নানান প্রস্তুতি আছে আপনাদেরকে প্রতিহত করার জন্য, মানে সকলেই দেখা যাচ্ছে একটা প্রস্তুতি আছে। আপনাদের প্রস্তুতি কেমন? শোনেন, আমাদের প্রস্তুতি, আমরা তো খুব মাঠা কর্মসূচি দিয়েছি যে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীর দিন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ধানমন্ডির 32 নম্বর রোডে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি আমরা শ্রদ্ধা জানাব। আমরা টুঙ্গিপাড়ায় যেখানে বঙ্গবন্ধু ঘুমিয়ে আছেন সেখানে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানাবো এবং মাজার সংলগ্ন মসজিদে আমরা দোয়া মাহফিল করব এবং সারা দেশে আমাদের শান্তিপূর্ণভাবে পতাকা মিছিল অনুষ্ঠিত হবে এবং আমরা অনলাইনে আমাদের প্রিয় নেত্রী বঙ্গবন্ধুর তনয় গণতন্ত্রের মানস কন্যা, যিনি সততা, সাহসিকতা, দেশপ্রেম নিয়ে দেশটাকে পরিচালনা করেছেন, জননেত্রী শেখ হাসিনা, তার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে তিনি দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন। এটা অনলাইনে, এটা হচ্ছে আমাদের কর্মসূচি। কিন্তু আপনি যে কথা বলেছেন, পুলিশ, র্যাব, বিজিপি এবং সামরিক বাহিনীও মাঠে নামানো হয়েছে এই কর্মসূচি বন্ধ করার জন্য। পাশাপাশি মব সন্ত্রাসের তো আছেই। শারমিন, আজকে এই দৃশ্য দেখে ঠিক 1958 সালে আইয়ুব খানের সামরিক শাসনের কথা মনে পড়ে গেল। প্রতিষ্ঠা লগ্ন থেকে আওয়ামী লীগ জনগণের পক্ষে কথা বলার জন্য পূর্ব বাংলার মানুষের রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে অসাম্প্রদায়িক চেতনায় আওয়ামী লীগ প্রতিষ্ঠা লাভ করেছে। 54 যুক্তফ্রন্ট নির্বাচনে যখন আওয়ামী লীগের প্রতি পূর্ব বাংলার মানুষ সমর্থন জানালেন, আপনি আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার জন্য এবং আওয়ামী লীগের তৎকালীন সাধারণ সম্পাদক বঙ্গবন্ধুকে রাজনীতি থেকে দূরে সরে রাখার জন্য আইয়ুব খান 58 সালে সামরিক শাসন জারি করে 2টি নিবর্তনমূলক আইন করেছিলেন এবং 1949 সালের 7ই আগস্ট সেই আইনের অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের রাজনীতি কর্মকাণ্ড নিষিদ্ধ করেন এবং বঙ্গবন্ধু সহ অনেক রাজনীতিবিদদের গ্রেপ্তার করেছিলেন। কিন্তু আওয়ামী লীগকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে পারেনি, বরং আওয়ামী লীগের নেতৃত্বে জনগণ ঐক্যবদ্ধ হয়েছে। আইয়ুব খান বিদায় নিয়েছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে, ইয়াই খানও বিদায় নিয়েছে। কিন্তু জনাব এস এম ঠিক খান, আজকে আপনার যে ইতিহাসটা মনে পড়ছে, সেই ইতিহাস যদি এভাবে মানুষের মনে পড়ে যে ধরেন আপনারা যখন ক্ষমতায় ছিলেন, মানে সবশেষ মেয়াদে শেষে এসে আপনারাও সেনা মোতায়েন করলেন, সব পুলিশকে নিয়োগ করে দিলেন মাঠে, তবুও আপনাদেরকেই বিদায় নিতে হলো, মানে এই ইতিহাসও তো না, আসলে আমি আপনাদেরই। আমি 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 আপনার বলি, আজকে সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী, যে আওয়ামী লীগ মানে বাংলাদেশের স্বাধীনতা, আওয়ামী লীগের জন্ম না হলে বাংলাদেশের স্বাধীনতা হতো না। কারণ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু বাংলাদেশের স্বাধীনতা এক অভিন্ন। আমি যে কথা বলছি, আপনার ওই প্রশ্নের উত্তর আমি একটু পরে দিচ্ছি, যে আজকে সেই আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করার ক্ষেত্রে আজকে সমস্ত আইন শৃঙ্খলা আর্মি সহ সমস্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নামিয়ে আজকে আমাদের হাজার হাজার নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। আপনি দেখেছেন যে গতকাল বোয়ালমারীতে ছাত্রলীগের একটি ছেলেকে তার মার কাছ থেকে তুলে এনে তাকে লাশ বানিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছে। এবং আমরা মনে করি যে আইয়ুবের রাজনৈতিক সন্তান হচ্ছে ইউনূস এবং আজকে যারা ক্ষমতায় আছে, আইয়ুবের স্টাইলে আওয়ামী লীগকে দমন করার চেষ্টা করছে। ইনশাআল্লাহ আওয়ামী লীগকে কেউ দমন করতে পারে নাই, কেউ দাবিয়ে রাখতে পারে নাই, জনগণ থেকে আলাদা করতে পারে নাই।
কেউ আগামীতেও জনগণ থেকে আলাদা, কারণ আওয়ামী লীগের জন্ম হয়েছে সংগ্রামে, আওয়ামী লীগ সংগ্রামে আছে, আওয়ামী লীগ সংগ্রামের মধ্যে দিয়েই জনগণের অধিকার প্রতিষ্ঠা। আপনি মানে যে কথা আপনারাও বলেছেন, ধরেন, জি সেটাও আপনি নিশ্চয়ই বলবেন, আপ- এটাও একটু যোগ করে দিই, হ্যাঁ, একই লাইনে কথা বলবেন যে আপনারাও তো আসলে বিরোধী দলকে, তৎকালীন মাঠে যারা বিরোধী দল ছিল তাদেরকে দমনে আপনারাও তো আপনাদের একটা স্টাইল ফলো করতেন। মানে সেটা এই বর্তমান সরকার আপনি বলছেন আইয়ুবের স্টাইলে দমন করছেন, কিন্তু আপনাদেরও তো একটা স্টাইল ছিল বিরোধী দলকে দমন করা, সেটিও তো খুব সুন্দর আমি ছিল আপনার বলে মনে বলি, হয়, তাই না? আমি আপনারে বলি, আমাদের সময় বিএনপি সহ জামাত বাদে বিএনপি সহ বিএনপির কোনো প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে আমরা বাধা দেইনি। আমরা প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে, বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করতে আমরা বাধা দেইনি। হ্যাঁ, যেখানে বিএনপি রাজনৈতিক কর্মসূচি পালন করার নামে সহিংসতা করেছেন, সেখানে বাধার সৃষ্টি করেছে আইন ধরেন শৃঙ্খলা এখনো তো রক্ষা। একই রকম অজুহাতের কথা বলা হচ্ছে যে পুলিশ মোতায়েন করা হয়েছে কেন, আওয়ামী লীগের সাথে সংঘর্ষ বা সহিংসতায় লিপ্ত হতে পারে, ফলে পুলিশ মোতায়েন করা হচ্ছে আপনাদেরকে দমনে। আপনি আপনাদের আবার নিষিদ্ধ আপনি দল। আপনি এই পর্যন্ত আওয়ামী লীগ যতগুলো কর্মসূচি পালন করেছে, কোথাও সহিংসতার পথ বেছে নিয়েছে? খুব পূর্ণ মাত্রায় তো করতেই পারেন নাই আপনারা কোথাও। সহিংসতার প্রতিটি জেলায় জেলায় কিন্তু আমাদের ছাত্রলীগের, যুবলীগের কর্মীরা এবং আওয়ামী লীগের কর্মীরা, তৃণমূলের কর্মীরা, হ্যাঁ, রাস্তায় নেমে মিছিল করছেন। কোথাও সহিংসতার পথ দেখছেন? একটি বাসে কোনো একটা লাঠি দিয়ে বাড়ি দিতে দেখেছেন? আমরা তো মিছিল না করে গুপ্ত হামলা করতে পারতাম, বাসে আগুন দিতে পারতাম, বিএনপি জামাতের মতো গাড়িতে আগুন দিতে পারতাম, কোনো স্থাপনায় আগুন দিতে পারতাম। আমরা তো সেটা করি না। আমরা মনে করি যে জনগণের আস্থা অর্জন করার মধ্যে দিয়েই আমরা মানুষের ভোটের অধিকার, গণতান্ত্রিক অধিকার এবং বাংলাদেশের অসাম্প্রদায়িক চেতনায় বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে, মুক্তিযুদ্ধের বাংলাদেশটাকে ফিরিয়ে আনতে হবে, এইটা আমরা মনে করি। আমরা মনে করি আজকে দেশটা আর বাংলাদেশ নাই, আজকে দেশটা পাকিস্তান এবং তার আন্তর্জাতিক যারা 71 সালে যে যে শক্তিগুলো মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল, তাদের হাতে বাংলাদেশ। তারা আজকে বাংলাদেশটা পরিচালনা করছেন। রাজনৈতিকভাবে তারা আজকে বাংলাদেশটাকে পরিচালনা করছেন। আমরা মনে করি, আমরা না, আজকে বাংলাদেশে যারা 5ই আগস্টের আগে আমাদের বিরোধিতা করত, তারাও আজকে বলছেন টকশোতে গিয়ে যে আজকে বাংলাদেশ তাদের হাতে চলে গেছে। এবং আমরা যদি বুঝতাম যে 5ই আগস্টের আগে বুঝতাম যে বাংলাদেশ এই পাকিস্তানি শক্তিদের হাতে চলে যাবে, তাহলে ওই আন্দোলনে আমরা সমর্থন করতাম না। এটা অনেকেই, আমি একজন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, হ্যাঁ, কথা শুনেছি, অনেক পতিতদশা সাংবাদিক, তাদের কথা শুনেছি, তারা কিন্তু এখন এই কথা বলছে। জি, আবার আপনাদের সমর্থন করতেন এমন অনেকেও বলছেন যে আওয়ামী লীগ কি আসলে করেছে। ছাত্রলীগ করা, ধরেন ডাক্তার আব্দুল নূর তুষার, তিনি বলছেন যে আওয়ামী লীগ আসলে মানে আওয়ামী লীগের দুর্নীতি মানে তিনি একরকমের বিরক্তি প্রকাশ করেন প্রায়, মানে আপনি যাদের কথা বলছিলেন অনেকেই আসলে। হ্যাঁ, আপনি এই দুর্নীতির কথা বলেন, হ্যাঁ, আমাদের আমলে দুর্নীতি হয়েছে, আমি অস্বীকার করি না। কিন্তু গোলাম মাওলা রনি একদিন আগে বলছেন এই 20 মাসে 25 লক্ষ কোটি টাকা সুইস ব্যাংকে পাঠিয়েছেন ইউনূস এবং তার উপদেষ্টারা, এবং এই সরকারের কিছু কিছু লোক জড়িত। 2 মাসে 25 লক্ষ টাকা পাচার হয়েছে। আপনি দুর্নীতির কথা বলেন, আমাদের বিরুদ্ধে আপনারা ধরেন গণতন্ত্রের জন্য, দুর্নীতির মুক্ত বাংলাদেশ করার জন্য, বৈষম্য মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়াই করেছেন, স্লোগান দিয়েছে। কিন্তু বাংলাদেশে কি বৈষম্য দূর হয়েছে? আজকে 500-র বেশি শিক্ষক লাঞ্ছিত হয়েছে। আজকে আমাদের আমলে, হ্যাঁ, মিছিল করতে গেলে যে পুলিশ লাঠিচার্জ করে নেই বা হামলা করে নেই, আমি অস্বীকার করি না। আপনি একজন মহিলাকে মব সন্ত্রাস যেভাবে তারপর হামলা করলো, মব করলো, পুলিশকে ধরে দিল,
আপনি জয় বাংলা স্লোগান দেওয়ার কারণে ছাত্রলীগের রায়হান মাসুদকে পিটিয়ে হত্যা করলো। বাংলাদেশে আজকে প্রায় 700-র উপর আওয়ামী লীগের নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, ধরেন জেলখানায় আপনারা 150 যদি ওই উপরে। কাজটা না করতেন, যে আপনি বলছেন আপনি অস্বীকার করেন না, আপনাদের সময় মিছিল করতে গেলে পুলিশের লাঠিচার্জ করেছে বা পুলিশের যে বাধা দেওয়ার ঘটনাগুলো ঘটেছে, ধরেন আপনারা যদি ওই কাজটুকু না করতেন, এখন এসে কি এত তীব্রভাবে আপনাদের উপর এই বিষয়টা পড়তো? না, ওই কাজটা না করলেও করতো। ওই কাজটা আমরা দেখেন, আমরা কিন্তু পুলিশ কিন্তু আমি আবার আগেও বলছি, পুলিশ যখন শান্তিপূর্ণভাবে মিছিল করছে পুলিশ কিন্তু বাধা দেয়নি, কিন্তু যখনই বাসে আগুন দিছে পুলিশ বাধা দিছে, যখনই পুলিশের গায়ে ঢিল মারছে পুলিশ বাধা দিছে। না না, পুলিশ তো তখন দেখতাম যে ধরেন আপনারা যেমন এখন মানে আওয়ামী লীগ ছাত্রলীগের একটা মিছিল যায়, কিছুক্ষণ পরে দৌড়ে আবার তারা পালিয়ে যায়, বিএনপিকেও আমরা এভাবে মিছিল করতে দেখতাম আপনাদের শাসন আমলে, যে না, মিছিল সেই করছে তারপরে সেই হুশ করে আমি পালিয়ে আমি যায়। আমি আমি বলছি সেই মিছিলে কিন্তু হামলা হতো না, সেই মিছিলে কিন্তু গ্রেপ্তার হামলা হতো। হতো না। হ্যাঁ, সেই মিছিলে হামলা হতো না, হ্যাঁ গ্রেপ্তার হতো। আমি আপনার যেটা বলি, সেই মিছিলে মব সন্ত্রাস হতো না, সেই মিছিলে মব সন্ত্রাস হতো না, গ্রেপ্তার হইতো। আর আজকের প্রেক্ষাপটে বাংলাদেশটা কোথায়? আজকে রাজনৈতিক পরিবর্তন হয়েছে, আজকে রাজনৈতিক পরিবর্তন হয়েছে। আপনারা বলতেন যে আমাদের আমলে আজকে বিএনপি 100 দিনের আমরা কি দেখলাম? টিআইবি বলল যে 605 জন খুন হয়েছে 100 দিনে, তাদের 605 জন, 148 জন সাংবাদিক নির্যাতিত হয়েছে, শিশু থেকে বিধবা মহিলা ধর্ষিত হয়েছে। আজকে হামের কারণে শত শত শিশু মারা যাচ্ছে। বিএনপি যদি ইউনূসের পথ না ধরে এই সমস্যার সমাধান করতো, আমরা কিন্তু বিএনপির পদত্যাগ দাবি করছি না, আমরা বলছি না বিএনপিকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাই, আমরা কিন্তু বলছি না। বিএনপি যেদিকে এগিয়ে যাচ্ছে জনগণই বলবে আমরা বিএনপিকে চাই না, কারণ বিএনপি ইউনূসের ধারাবাহিকতা রক্ষা করছে। জি, আপনি ইউনূস যে টিআইবি রেফারেন্স অপকর্ম, দিচ্ছিলেন যে টিআইবি বলছে মানে দুর্নীতি বা টিআইবি যে হত্যা যে একটা পরিসংখ্যান বলছিলেন, এইরকম যখন টিআইবি আপনাদের সময় বলতো তখন আপনারা সেটাকে অগ্রহণযোগ্য বলতেন বা আমলেই নিতেন না সেই রিপোর্টকে, এখন আপনাদের কাছে টিআইবিকে এত আমলযোগ্য কেন মনে হচ্ছে? আমরা আমরা টিআইবিকে আমলে নিচ্ছি না, কিন্তু বাস্তবতা তো এটা। দেখেন, আজকে সেনাবাহিনী নামিয়েছেন, আমরা কিন্তু হরতাল প্রতিরোধের জন্য সেনাবাহিনী নামাইনি, আমরা হরতাল প্রতিরোধের জন্য বা বিএনপির আন্দোলন দমনের জন্য সেনাবাহিনী নামাইনি, কিন্তু আজকে সেনাবাহিনী নামাচ্ছেন আওয়ামী লীগের প্রতিষ্ঠা। আমরা কিন্তু হরতাল দেই নাই, আমরা কিন্তু বলি নেই যে এই সরকারের পদত্যাগের দাবিতে 23শে জুন সারা দেশে হরতাল অবরোধ হবে। আমরা বলছি আমরা শ্রদ্ধা জানাতে চাই, আমাদের শ্রদ্ধা জানাতে দেবে না। আমরা বলছি আমরা দোয়া মাহফিল করতে চাই, আমাদের দোয়া মাহফিল করতে দেবে না। সেইটা বন্ধ করার জন্য সেনাবাহিনী সেনাবাহিনী কেন নামিয়েছেন? মব সন্ত্রাস করে পারছেন না জনগণকে ঘরে আটকে রাখতে, পুলিশ নামিয়ে পারছেন না, বিজেপি নামিয়ে পারছেন না, র্যাব নামিয়ে পারছেন না, এখন সেনাবাহিনী নামিয়ে চেষ্টা করছেন আওয়ামী লীগকে দমন করা যায় কিনা। এই আওয়ামী দমননীতি লীগকে দমন নিশ্চয়ই, করা যায়। দমননীতির বিরুদ্ধচারণ নিশ্চয়ই করা যায়, কিন্তু ধরেন আপনাদের সময়ে যদি মানে আমি শুধুমাত্র এই তুলনামূলক চিত্রটা তুলে ধরার চেষ্টা করছি যে আপনাদের সময় তো জামাতে ইসলাম কোনো রকম কিছুই করতে পারতো না, এমনকি 5 জন মিলে কোথাও বসে বৈঠক করলেও সেখান থেকে গ্রেপ্তার করা হতো। ফলে দমননীতিতে আপনারাই কম যাইতেন কোথায়? আমরা জামাত 2014 সালে 13 সালে বাংলাদেশে যে তাণ্ডব করছে, সাথে বিএনপি ছিল, তারপরে জামাতের কার্যক্রম উচ্চ আদালত থেকে নিষিদ্ধ ছিল, কার্যক্রম নিষিদ্ধ ছিল উচ্চ আদালত থেকে, যার ফলে জামাতের কার্যক্রম জামাতের কার্যক্রম কোথায় নিষিদ্ধ ছিল? জামাত দল হিসেবে তো কিছু হয় নাই দলটির, মানে জামাত দল নিষিদ্ধ জামাতের করলেন তো কাজ আপনারা, মানে নির্বাহী আদেশ জামাতের সেইটা তো আমরা মানে নিবন্ধন বাতিল ছিল। 24-এর 5 আগস্টকে সামনে রেখে, কিন্তু আগে জামাতের হাইকোর্টে জামাতের কার্যক্রমে নিবন্ধন বাতিল।
নিষিদ্ধ ছিল, এটা আপনি জানেন। কারণ জামাত একটা যুদ্ধ অপরাধীদের দল, সেই জামাতের কার্যক্রম নিষিদ্ধ ছিল। তারপরেও জামাত নিবন্ধন শিবির বাতিল ছিল, বিভিন্ন কার্যক্রম কি নিষিদ্ধ ছিল? নিব- তেমনটি আমি তো কে আমরা সংবাদ খুব আমি একটা কেছি মনে পড়ে না। নিবন্ধন বাতিল ছিল, তো মানে সেই দল তো নিবন্ধন বাতিল মানেই তো কার্যক্রম নিষিদ্ধ। নিবন্ধন বাতিল মানে একটা নির্বাচনে দলের তারা প্রতীক নিবন্ধন, ব্যবহার করতে পারবে না, বা কিন্তু একটা দল মিটিং একটা কেন দল করতে পারবে? একটা দল নিবন্ধন থাকলে, নিবন্ধন না থাকলেই তো সেই দলের কোনো কার্যকারিতা নাই। তা আমি মনে করি জামাত একটি যুদ্ধ অপরাধীদের দল। না, ধরেন জামাতের আমি এই সাথে তো আর্গুমেন্টে এরকম যে নিবন্ধন, যেমন ধরেন জুনায়েদ সাকির দলেরও নিবন্ধন ছিল না, কিন্তু তারা রাজপথে নানান রকম বক্তব্য দিতেন বা মিটিং করতেন, কিন্তু পরবর্তীতে হয়েছে আর কি। জামাতের যদি নিবন্ধন বাতিল হয়, তারা নির্বাচনে তাদের প্রতীক নিয়ে নির্বাচন করতে পারবেন না, কিন্তু তাই বলে মানে কোনো মিটিং জামাত, বৈঠক কেন আপনি পারবেন? জামাত জামাত মাঠে নামলেই তো সন্ত্রাস করতো। আপনি শত শত মানুষ হত্যা করেছে জামাত 2014 সালে মতিউর রহমান নিজামীদের রক্ষা করার জন্য। এখন আপনাদের বিরুদ্ধে হাজারো মানুষ হত্যার অভিযোগ আছে। আমি তো আপনার চ্যালেঞ্জ করলাম যে হত্যাকাণ্ড, হাজার মানুষের হত্যাকাণ্ড, সেটি কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে। কোথায়? জাতিসংঘের রিপোর্ট দিয়েছে, জানেন আপনি, জাতিসংঘের রিপোর্ট দিয়েছিল 1400 হত্যাকাণ্ড হয়েছে, কিন্তু সরকারের রিপোর্ট অনুযায়ী 840 জনের মতো। আর মূলত সেদিন দুইটি পত্রিকা, ডেইলি স্টার এবং প্রথম আলো, রিপোর্ট হচ্ছে 650 জন, এবং জাতিসংঘে প্রথম যে রিপোর্ট দিয়েছিলেন সেটাই ছিল 650 জন। যেমন একজন আইনজীবী, সেটা আওয়ামী লীগের আইনজীবী না, মুসলিম লীগের আইনজীবী রশিদ সাহেব, উনি বলছেন জাতিসংঘের প্রতিনিধিকে ইউনূস উৎকোচ দিয়ে, সহজ ভাষায় ঘুষ দিয়ে এই 1400 লিখেছেন, কারণ ইউনূস বলছিল আচ্ছা, 1500 লোক যদি হত্যা ধরেন হয়েছে। 650 জনও মানে আমি হত্যাকাণ্ডের শিকার আমি হয়। বলি 650 জনের 317 জন 5ই আগস্ট পর্যন্ত হত্যা হয়েছে, আর 5ই আগস্টের পর 318 জন হত্যা হয়েছে। আপনি এই যে হত্যাকাণ্ড, আপনি দুইজনের বক্তৃতা আসেন, দুইজন উপদেষ্টা কি বলছেন, আপনার ব্রিগেডিয়ার সাকাত সাহেব কি বলছেন, যে 7.62 রাইফেল পুলিশ ব্যবহার করে নেই, এটি বিশেষ প্রশিক্ষণ প্রাপ্তরা ব্যবহার করেছেন। আসিফ নজরুল কি বলছেন, এটা নিয়ে তাকে আপনার সাথে একজন আগেও বলেছেন, একদিন কথা হয়েছে জনাব কামাল হ্যাঁ হোসেন, আমি যে বলি, আপনি বলছেন যে 7.62 আপনি যদি, পুলিশ ব্যবহার করেছে, পুলিশের বাইরে কারা ব্যবহার করেছে বা কিভাবে তাদের হাতে গেল প্রশ্ন না করা উনি পুলিশ ব্যবহার ব্রিগেডিয়ার করছে, উনি এটা সাখাওয়াত বলেন, রেখেছেন। আপনি উনার সাক্ষাৎকার আপনি নিয়েছেন, উনি বলেননি যে পুলিশ ব্যবহার করছে এটা, উনি কিন্তু এটা বলেনি। উনি ব্যাখ্যা দিয়ে উনি বলেছেন, উনি হ্যাঁ, ব্যাখ্যা দিয়ে আমার অনুষ্ঠানেও হ্যাঁ, বলেছেন, আগেও বলেছেন যে আমি 7.62 বললাম যে পুলিশ তো এটা ব্যবহার বলছেন। করে, কিন্তু পুলিশের এই বাইরে না, কি করে গেল? আবার আরেকটা বলি, বিএনপির একজন কর্মী সিরাজগঞ্জে বলছেন, সিরাজগঞ্জে আমরাই পুলিশ হত্যা করছি। দেখেছি। এবং এই যে এনসিপি, এই যে যারা জুলাই তথাকথিত এই যে সন্ত্রাসীরা, এদের একজন বলছে যে আমরা গুলি করছি, আর একজন উপদেষ্টা তো বলছেন যে আমরা সশস্ত্র যুদ্ধ করতাম, তাহলে অস্ত্র কোথায় ছিল? এই হত্যাকাণ্ডগুলো তারা ঘটিয়েছেন। দেখেন, আজকে ছাত্রলীগকে সন্ত্রাসী সংগঠন বলেন, ছাত্রলীগকে নিষিদ্ধ করছেন। শারমিন, আমি একটা প্রশ্ন করি, আপনি বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন, প্রতিটি আন্দোলনে কিন্তু বিশ্ববিদ্যালয়, আমরা এরশাদ বিরুদ্ধে আন্দোলন করছি, জিয়া রহমানের বিরুদ্ধে আন্দোলন করছি, বেগম খালেদা জিয়া যখন ক্ষমতা ছিল তখনও আন্দোলন করছি, বিশ্ববিদ্যালয়ে কিন্তু হত্যাকাণ্ড হয়েছে। এরশাদ আমলে রাজশাহীতে শাহজাহান সিরাজ জীবন দিছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাউফুন বসুনিয়া সেলিম দিলেরা জীবন দিছে। জিয়া রহমান যখন ক্ষমতা ছিল তখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জীবন দিছে, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়। আপনি বলেন তো, এই আন্দোলনে কোন বিশ্ববিদ্যালয় একটি মায়ের কোলে একটি ছাত্র মারা গেছে? ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাহলে ছাত্রলীগ যদি রক্তপাত চেত বা ছাত্রলীগ যদি হামলা করতো, তাহলে তো বিশ্ববিদ্যালয়গুলোতে মারা যেত। পুলিশ যদি এই হামলা আন্দোলন তো করতো, বিশ্ববিদ্যালয় ছাড়িয়ে পুরো রাস্তায় ঘাটে বা আমি না, দেশ জুড়ে ছড়িয়ে বিশ্ববিদ্যালয়, গেছে। কিন্তু ধরেন আপনি বলছেন বিশ্ববিদ্যালয়গুলো তো, প্রমাণ হওয়ার কথা, বাংলাদেশের কোনো আদালত হয় নাই, আন্তর্জাতিক কোনো আদালতে হয় নাই, মানে প্রমাণটা হলো কি করে? এই অভিযোগে আপনারা সবাই দেশ ছেড়ে মানে একরকম পলাতক হয়ে গেলেন, দেশ থেকে পালিয়ে আসলেন। আমরা দেশ, আমরা আমি আমি আমরা পালিয়ে আসিনি। আমি আপনার বলি, আমরা পালিয়ে আসিনি, কারণ এই জনগণকে ভুল বুঝিয়ে
সেদিন এই অস্ত্র ব্যবহার করে ছাত্র জনতা পুলিশ হত্যা করে মানুষকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে দিয়েছিল। আমি যেটা বললাম সেদিন স্লোগান কি ছিল, যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নেই। এই স্লোগান কেন দিয়েছিল? কারণ এই যে যে সাধারণ মানুষ যারা আজকে এখন বোঝে যে বাংলাদেশ আজকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ আজকে পাকিস্তানের বাংলাদেশ হয়ে গেছে, কিন্তু তারা সেদিন বুঝতে পারেনি, তাদেরকে ধোঁকা দিয়েছেন, তাদের সাথে প্রতারণা করেছে। জি। এই প্রতারণা করার কারণেই আজকে বঙ্গবন্ধু তারা শেখ হাসিনার বিরুদ্ধে জনগণকে খেপিয়ে তুলেছিলেন এই যে খেপিয়ে এবং তোলেন, এই রক্তপাত দায় এড়ানোর আপনারা কি করে দিতে পারেন অন্যের উপরে, যখন প্রশাসন আপনাদের হাতে, পুলিশ আপনাদের হাতে, সেনাবাহিনী আপনাদের হাতে, গণমাধ্যমগুলোর মধ্যে আপনারা আপনাদের বয়ান যা আছে বা আপনাদের ব্যাখ্যাগুলো সেগুলোই বেশি বেশি যাচ্ছে, আপনাদের কথাই দেখানো হচ্ছে, সেখানে খেপিয়ে তুললো, প্রতারণা করলো, তারা এতটা সফল হয়ে গেল। কিন্তু এই নিয়ে আসলে অনেক আলোচনা আমি হয়েছে। আপনি একদম খুব সংক্ষেপে যদি সামারি করে দিন, এটি নিয়ে আজকে কথা বলতে চাই না। কথা বলতে চাই আপনাদের প্রতিষ্ঠা বার্ষিকী যেহেতু সামনের রণকৌশল নিয়ে, যে আপনাদের আসলে সামনের রণকৌশলটা কি। পেছনের তো এই ইতিহাসটা আপনারা চ্যালেঞ্জ করেন, কিন্তু প্রতিষ্ঠিত এখনো কোথাও কোনো আদালতে বা কোথাও হয় নাই, যেখানে বাংলাদেশের আদালতে বিচারাধীন আপনাদের বিরুদ্ধে। সেখানে আপনাদের সামনের রণকৌশলটাকে সেটাকে একটু বলবেন। যেমন সম্প্রতি আমরা দেখলাম 7ই জুন ভার্চুয়াল বৈঠকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনি বললেন সেনাপ্রধান, রাষ্ট্রপতি তাদেরকে বিশ্বাসঘাতক এরকম একটা মানে আখ্যায়িত করে তিনি বললেন যে তাদেরকে নিয়ে বা বিশ্বাসঘাতকদের নিয়ে রণকৌশল সাজালে সেটি কোনোভাবেই সফল হবে না। মানে সামনের রণকৌশল কি বিশ্বাসঘাতকরা বা যদি বলি রাষ্ট্রপতি, সেনাপ্রধান তারা থাকছেন যাদেরকে আপনারা বিশ্বাসঘাতক বলছেন? দেখেন, আমাদের রণকৌশল তো বঙ্গবন্ধু তার জননেত্রী শেখ হাসিনা ঠিক করছে। আমাদের রণকৌশল হচ্ছে, আওয়ামী লীগের রণকৌশল হচ্ছে আজকে প্রতিষ্ঠা অফিসে দাঁড়িয়ে বলি যে রাজপথ হচ্ছে, জনগণ হচ্ছে আমাদের রণকৌশলের মূল শক্তি। আমরা জনগণের শক্তির উপর ভর করেই, জনগণের উপর নির্ভর করেই আমরা সবকিছু অর্জন করতে চাই, কারণ জনগণ হচ্ছে মূল শক্তি। আওয়ামী লীগ জনগণের উপর ভর করে সবকিছু অর্জন করছে। আমি যে অতীতে যাই, যে পাকিস্তান হলো আওয়ামী লীগ জনগণের উপর, তখন সামরিক শাসক, সেনাবাহিনী, হ্যাঁ, তারপরে এই জামাত, মুসলিম লীগ সব বিপক্ষে ছিল, জনগণ ছিল বঙ্গবন্ধুর মূল শক্তি আর আওয়ামী লীগ রাজনৈতিক দল। বঙ্গবন্ধুকে হত্যা করার পর জনগণই মূল শক্তি ছিল, তখন সেনাবাহিনী, পুলিশ সব জিয়া রহমানের সাথে ছিল, এরশাদ সাহেবের সাথে ছিল, বেগম খালেদা জিয়ার সাথে ছিল, জনগণই মূল শক্তি। 5ই আগস্ট জনগণকে আমাদের বিরুদ্ধে খেপিয়ে তুলেছে, জনগণ আমাদের সাথে ছিল না বলে আমরা সরে দাঁড়িয়েছি। কিন্তু এখন জনগণ, আমরা মনে করি জনগণ এখন তাদের ভুল বুঝতে পেরেছে, জনগণ এখন জননেত্রী শেখ হাসিনার পক্ষে, আওয়ামী লীগের পক্ষে। এবং এই জনগণের উপর ভর করেই বঙ্গবন্ধু তানায় বলেছেন যে জনগণ হচ্ছে মূল শক্তি এবং জনগণের শক্তিতে বলিয়ান হয়েই তাহলে জনগণই তিনি আপনাদের কৌশল, কিন্তু সেই জনগণকে আপনারা কিভাবে মানে আসলে কি হবে বা কিভাবে জনগণ প্রতিক্রিয়া জানাবে বা আন্দোলনে নামবে বা কি আমি করবে? আমি 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 আপনার বলি, আমরা সাংগঠনিকভাবেই জনগণকে ঐক্যবদ্ধ করব, সাংগঠনিকভাবেই জনগণকে ঐক্যবদ্ধ করে জনগণকে সামনে নিয়ে আমরা এই সব কিছুর সমাধান করব। কিন্তু নিবেন কি করে? ধরেন কোথাও কোথাও ছোট ছোট মিছিল, মানে মিছিলের সংখ্যা বাড়ছে আমরা দেখছি, মিছিলকে এখন দৃশ্যমানও হচ্ছে, সেটি আসলে হচ্ছে, কিন্তু এই ছোট ছোট মিছিল অল্প সময়ের জন্য খালি ক্যামেরাতে একটু ছবি তুলে আবার পালিয়ে যাওয়া, মানে এভাবে করে জনগণ সম্পৃক্ত হবে মনে হয়? জনগণ সম্পৃক্ত হবেই। শারমিন অতীতের ইতিহাস তো দেখেছে, এই আওয়ামী লীগের উপর এরকম অত্যাচার হয়েছে, ঘর থেকে বের হতে পারেননি। আপনি 2004 সালের মানে 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর এই সেনাবাহিনী দিয়ে আপনি কি ক্লিনার অপারেশন 58 জন মানুষকে হত্যা করেছিল পিটিয়ে। তখন প্রথম আলো হেডলাইন ছিল যে নির্বাচনের পর প্রথম 18 মাসে 10,000-এর মতো লোক খুন হয়েছে, হত্যা করা হয়েছিল। কিন্তু জনগণ একটা পর্যায়ে কিন্তু ঘুরে দাঁড়িয়েছিল। জনগণ ঘুরে দাঁড়াবেই। এখানে আমাদের যেটা, আপনি যেটা বলছেন, আমাদের হচ্ছে শক্তিশালী সংগঠন, সংগঠনকে শক্তিশালী করা, জনগণের আস্থা অর্জন করা। জনগণ এখন অপেক্ষা করছেন, কারণ জনগণ দেখেছেন যে শেখ হাসিনার আমলে আমরা নিরাপদে ছিলাম, শেখ হাসিনা আমলে আমাদের কাজ ছিল,
শেখ হাসিনার আমলে বাংলাদেশে যা হয়েছে, যে জায়গায় বাংলাদেশকে নিয়ে গিয়েছেন, বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ ছিল, বাসযোগ্য বাংলাদেশ ছিল, সেই বাংলাদেশটাকে যে জায়গায় নিয়ে গিয়েছেন, আজকে সেই বাংলাদেশ নাই। মানুষের জন্য নিরাপত্তা নেই, মানুষের জীবন আজকে দুর্বিষহ, মানুষ বাঁচতে চায়। এই কারণে মানুষ তাদের মনে করে বিকল্প হিসেবে শেখ হাসিনাই তাদের একমাত্র আস্থার ঠিকানা, আওয়ামী লীগ হচ্ছে তাদের আস্থার ঠিকানা। মানে আসলে এই কারণে জনগণ কোনটা যে জ্বলন্ত অনুর আর কোনটা যে ফুটন্ত তাওয়া, সেটাই হচ্ছে জনগণকে এখন আসলে বিচার করে নিতে হচ্ছে। কারণ এটা এটা আপনিও আপনারা বুঝবেন, কিন্তু আপনিও বলছেন আপনার জায়গায় দাঁড়ায় আপনি এই কথা বলবেন ধরেন না। আপনাদের সময় আপনি যে কথাগুলো বলছেন, এই কথাগুলো বিএনপি নেতাকর্মীদের মুখে শুনতাম, যে এবং তখন বিএনপিকেও দেখতাম, ওই যে বলছিলাম ছোট ছোট মিছিল করতো, মিছিল থেকে পালিয়ে যেত, তখনও মানে ওখান থেকে গ্রেপ্তার হতো। আর জিজ্ঞাসা করতাম যে আপনাদের আন্দোলন কবে, কখনো শুনতাম ঈদের পরে, কখনো শুনতাম শীতের পরে, ইত্যাদি ইত্যাদি। এখন মানে আপনাদেরকেও এরকম শুনছি জনগণ সম্পৃক্ত হবেই, ছোট ছোট মিছিল আপনাদের, মানে আপনারা কি মানে বিএনপি যেভাবে যেভাবে ভাবতো চিন্তা করতে, এখন কি আপনাদের সেভাবে ভাবতে হচ্ছে? আওয়ামী লীগের মতো করে ভাবে, কারণ আওয়ামী লীগ হচ্ছে, আপনি বললাম আওয়ামী লীগ সংগ্রামের মধ্যে দিয়ে আওয়ামী লীগের জন্ম, সংগ্রামের মধ্যে দিয়েই আওয়ামী লীগ এগিয়ে গেছে, এবং সংগ্রামের মধ্যে দিয়েই আওয়ামী লীগ জনগণের মুক্তির লক্ষ্যে আওয়ামী লীগ আবার এই দেশটাকে রক্ষা করবে শেখ হাসিনার নেতৃত্বে। জি, সংগ্রাম, জনসম্পৃক্ততা, কৌশল, এগুলো আপনাদের কৌশল বলছেন। আমি বলছিলাম ওবায়দুল কাদেরের সেই ভার্চুয়াল মিটিংয়ের বৈঠক নিয়ে, সেটি নিয়ে একটা বেশ আলোচনা হচ্ছে। কারণ সাধারণভাবে আমরা আপনাদের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাকে কখনো আপনাদের মহলে বা আপনাদের নেতাকর্মীদের মধ্য থেকে সবসময় প্রশংসাই করতে দেখি, কখনো প্রশ্ন, তার কোনো সিদ্ধান্তকে প্রশ্নবিদ্ধ করতে দেখি নাই। কিন্তু মনে হলো সেদিন ওবায়দুল কাদের সেই ভার্চুয়াল মিটিংয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন তার সিদ্ধান্তকে, তার দূরদর্শিতাকে, যে কিভাবে সেনাপ্রধান, রাষ্ট্রপতির সেই নিয়োগ নিয়েও তিনি প্রশ্ন তুলছেন। আসলে দলের মধ্যেও কি একটা নিজেদের মধ্যে অনাস্থা এরকম একটা তৈরি হয়ে গেছে, বা নেত্রীর প্রতি কোথাও থেকে অনাস্থা এরকম কিছু তৈরি হয়েছে? এটা তো সর্বোচ্চ পর্যায়ের কথা বলছি। এছাড়াও দেখেন আপনাদের অ্যাক্টিভিস্টদের মধ্যে নিজেদের মধ্যে সবসময় একজন আরেকজনকে দায়ী করা, একদম চরম রকমের আক্রমণ করা। আপনাদের নেতাকর্মীরাও অনেক সময় টকশোতে কথা বলতে, আমার সাথে যখন কথা হয়, যখন অ্যাপ্রোচ করি কথা বলবার জন্য, অনেকে বলতে চান না, বলেন যে না, নেতাকর্মীরা নিজেরাই নিজেদের পেছনে লেগে আছেন। আসলে এটাও কি আপনাদের জন্য একটা চ্যালেঞ্জ কিনা, নিজেদের দলের মধ্যে কোন্দল, অনাস্থা? আমাদের দলের ভিতরে কোনো কোন্দল নাই, কোনো অনাস্থা নাই। হ্যাঁ, সমালোচনা আছে, অস্বীকার করবো না, সমালোচনা আছে, কিন্তু সমালোচনা আমাকে নিয়ে, সমালোচনা আমরা যারা কেন্দ্রীয় নেতা আমাদেরকে নিয়ে, আমরা যারা মন্ত্রী এমপি ছিলাম আমাদেরকে, আমাদের নেতা কর্মীরা কিন্তু বঙ্গবন্ধু তনয়কে নিয়ে সমালোচনা করেন। কিন্তু এই যে চ্যালেঞ্জ, মানে প্রশ্নবিদ্ধ করলেন তার সিদ্ধান্তকে ওবায়দুল আমি কাদের। আমি আমি আপনার বলি, আমাদের নেতা কর্মীরা কখনো তারা বঙ্গবন্ধু তনয়কে নিয়ে সমালোচনা করেন। আজকে আমাদের নেতা কর্মীরা মৃত্যুর মুখে দাঁড়াচ্ছেন, মিছিলে বের হলে সে লাশ হয়ে ফিরে আসতে পারে, তারপরও সে মিছিলে যাচ্ছে, স্লোগান দিচ্ছে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, দেশ বাঁচবে। আমাদের নেতাকর্মীরা সমালোচনা করেন আমার মতো যারা কেন্দ্রীয় নেতা, বা আমার যারা এমপি মন্ত্রী, আমরা যারা জেলার দায়িত্ব পালন করছি বিভিন্ন সময়, নির্বাচিত প্রতিনিধি, তাদের সমালোচনা করে। কিন্তু দল ঐক্যবদ্ধ, অতীতের চাইতে দল এখন আরো আপনি ঐক্যবদ্ধ। ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে কিভাবে দেখবেন, যেখানে তিনি শেখ হাসিনার মানে সিদ্ধান্তের কে প্রশ্নবিদ্ধ করছেন, যে আম, সেটিকে আপনি কিভাবে উনি দেখছেন? কি উনি জনাব ওবায়দুল কাদের কি বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনার দুঃখিত সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করেছে? আমার মনে হয় না। চ্যালেঞ্জ না, তিনি আসলে মানে সেটির সমালোচনা করছেন, যে তিনি সেনাপ্রধান, রাষ্ট্রপতিকে নির্বাচন করেছেন, তারা বিশ্বাসঘাতক, তাদের আশা নিয়ে নির্বাচন করেছেন। তার না, বক্তব্যে সরাসরি মানে এই ইঙ্গিত, এবং সবগুলো গণমাধ্যম, এমনকি আমি ভারতীয় আমি গণমাধ্যমে তাই আমি আছে। আমি আমি মনে করি বঙ্গবন্ধুর তনয় জননেত্রী শেখ হাসিনা দল পরিচালনার ক্ষেত্রে, দেশ পরিচালনার ক্ষেত্রে এই পর্যন্ত যতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, আমি মনে করি সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং তার দূরদর্শী নেতৃত্ব প্রমাণিত হয়েছে। এখন জনাব ওবায়দুল কাদের উনি কোন প্রেক্ষাপটে কি বলেছেন, উনাকে প্রশ্ন করলে উনি এই সেটা তো ব্যাখ্যাটা লাইভ দিতে গেছে পারেন। আর কি, আপনাদের পেজেও লাইভ না, গেছে, সেটা উনি ভার্চুয়াল ব্যাখ্যা, মিটিং। আমি মনে করি উনি ব্যাখ্যা দিতে পারেন উনি কি কি কারণে এই প্রশ্ন করেছেন। কারণ উনি যদি এই প্রশ্ন করে থাকেন, এটা করা আমি মনে করি ঠিক নয়। কারণ জননেত্রী শেখ হাসিনা কোনো একক সিদ্ধান্ত নেন না,
ওনার প্রতিটি সিদ্ধান্তের ক্ষেত্রে যদি মন্ত্রিপরিষদের কথা বলেন, মন্ত্রিপরিষদের সাথে আলোচনা করে নেন। আর যদি দলীয় কোনো সিদ্ধান্ত নেন, রাজনৈতিক কোনো সিদ্ধান্ত নেন, সেটা দলের নির্বাহী কমিটির সভা ডেকে উনি সবার মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নেন। তা আমি মনে করি, যদি জননেত্রী শেখ হাসিনা কোনো তার সিদ্ধান্ত কোনো ভুল হয়ে থাকে, সে তার জন্য কিন্তু দায়ী আমিও দায়ী। নিশ্চয়ই, কিন্তু আমি কিন্তু এই এই যে প্রশ্ন আপনি করতে পারি। বারবার দায়টা নেন, মানে এর আগেও নিয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্বের দায়, আপনি নিজে দায়ী বলেন, কিন্তু এই যে দায়ী যারা, তাদের বিরুদ্ধে কোথাও কোথাও থেকেই কোনো রকম ব্যবস্থা হলো না বা কাউকে চিহ্নিতও করা হলো না যে এরা দায়ী, এদের কারণে দল এমন বিপর্যয়, মানে আপনাদের নেতৃত্বেই তো দল এমন বিপর্যয়ে পড়লো। কাউকে চিহ্নিত করা হয় না, কাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না। তাহলে আপনাদের সাধারণ বা তৃণমূলের নেতাকর্মী বলি বা জনগণ বলি, ওই একই ফর্মের দলের উপর কেন আস্থা রাখবে আবার? শারমিন, আপনার এই প্রশ্নটাকে আমি ডিফার করি। দল নেতৃত্বের কারণে বিপর্যয় পড়েন নেই, দল বিপর্যয় পড়েছেন, দেশ বিপর্যয় পড়েছেন রাজনৈতিক কারণে, ভূ রাজনীতির কারণে। শেখ হাসিনা যদি দেশের স্বার্থ চিন্তা না করে, মানুষের স্বার্থ চিন্তা না করে যদি আপোষ করতেন, তাহলে শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন। মানে জনগণের শক্তিতে আজকে আপনারা ক্ষমতায় থাকতে হ্যাঁ, পারতেন না, আপোষ করলেই ক্ষমতায় আমি থাকতে পারতেন। আমি জনগণের কথা চিন্তা না করে, দেশের কথা চিন্তা না করে যদি শেখ হাসিনা কোনো শক্তির সাথে আপোষ করতেন বঙ্গবন্ধুর তলায়, তাহলে ক্ষমতায় থাকতেন, দলও বিপর্যয় পড়তেন না। আমি মনে করি আজকে এই বিপর্যয় আওয়ামী লীগের বিপর্যয় না, আজকে এটা দেশের বিপর্যয়, এবং এটা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র। এটা 5ই আগস্টের আগে শেখ হাসিনা বলেছেন আমরা বিশ্বাস করি নাই, কিন্তু 5ই আগস্টের পর যারা বিশ্বাস করেন নাই তারাই বলছেন শেখ হাসিনা ঠিক, আমরা ভুল। তাহলে তখন জনগণের সাথে থেকে বা জনগণের কথা চিন্তা করে আপনাদেরকে এই অবস্থায় পড়তে হলো, এখন আবার জনগণকেই আপনারা কি করে কৌশল করছেন, নাকি আপনারা এখন আপোষ করেই আবার ফিরতে চাচ্ছেন? তখন যেটা বুঝতে পারেন নাই, এখন বুঝতে আমরা পেরে আপোষ জনগণের করছেন। উপর আমরা জনগণের উপর ভর করে ফিরতে চাচ্ছি, আমরা কারোর সাথে আপোষ করে নয়। অতীতে আমরা জনগণের জন্য কিন্তু জনগণের আমরা উপর ভর করে তো আপোষ টিকতে করি নাই। পারেন নাই, আপোষ না করে, আপনার না না, বক্তব্য। আমরা বলছি, না না, আমরা জনগণের সাথে আপোষ করি নেই, জনগণের প্রশ্নে আপোষ করি নেই। জনগণ আমাদের সাথে ছিল, কিন্তু জনগণকে ভুল বোঝানো হয়েছিল। কিন্তু সেই জনগণ বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা আমাদের কারণে তাকে ক্ষমতা ছেড়ে চলে যেতে হয়েছে। জনগণ আজকে বুঝতে পেরেছে দেশের কারণে শেখ হাসিনাকে ক্ষমতা ছেড়ে চলে যেতেছে, দেশের স্বার্থ রক্ষার কারণে। এই কারণে জনগণ বুঝতে পেরেছেন, এই কারণে জনগণ এখন বলে শেখ হাসিনা ঠিক। আপনারা মানে এটা কি আপনাদের একটা আত্মতুষ্টি কিনা? জনগণ বুঝতে পেরেছে, জনগণটা যে কে এতদিন ধরে মানে কথা বলতে বলতে নেতাদের সাথে বুঝি না, না, মানে আমাদের বিএনপিও বলে আমরা জনগণ আমার আমাদের সাথে, মানে জামাতও বলে মানে জনগণ আন্দোলনে নামবে তাদের কথায়, সবাই শারমিন, জনগণ। আমি আপনার শারমিন, আমি বলে এটা আমাদের আত্মতুষ্টির বিষয় নয়। এটাই কিন্তু বাংলাদেশের বর্তমান বাস্তব অবস্থা। আপনি আপনার নিশ্চয়ই তৃণমূল পর্যন্ত যোগাযোগ আছে, গ্রাম পর্যন্ত যোগাযোগ আছে। আপনি গ্রামের একজন কৃষককে ফোন করে এখন একটা জিজ্ঞাসা বলবে, মা আগের সময় ভালো ছিলাম, শেখ হাসিনার সময় ভালো ছিলাম। ওরা শেখ হাসিনা বলে না, হাসিনার সময় ভালো ছিলাম, এটা কিন্তু বলবে।